আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বাংলা বর্ণমালার এই তিনটে বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার জন্য প্রচুর পরিমাণে কমেন্ট এসেছিল, তাই আমি দেরি না করে ভিডিওটা বানিয়েই ফেললাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আশা করছি তোমরা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে বাংলা বর্ণমালার এই তিনটে বর্ণের উচ্চারণ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। প্রচুর মানুষের মনে ভীষণ ক্ষোভ রয়েছে যে বাংলা বর্ণমালায় তিনটে স্বয়ের কি প্রয়োজন, একটা থাকলেই তো হতো, আমাদের এত বিভ্রান্ত করার কি দরকার। আসলে বর্ণমালা যখন তৈরি হয়েছিল এই তিনটে বর্ণের আলাদা আলাদা উচ্চারণ ছিল এবং তাদের আলাদা আলাদা ব্যবহার ছিল। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই তিনটে বর্ণ এক হয়ে গেছে। আজকে আমরা আলোচনার শুরুতে এই তিনটে বর্ণকে আলাদা আলাদা করে চিনে নেব। আমরা আগে সঠিকভাবে এই বর্ণগুলোকে জেনে নেব যে কোনটা কি বর্ণ। এখানে প্রথমে যে বর্ণটা দেখতে পাচ্ছ সেটা আসলে তালব্য স। অঞ্চলভেদে অনেক জায়গায় উচ্চারণের পার্থক্যের কারণে এটাকে তালিবস্য বলে। আঞ্চলিক প্রভাব অনুযায়ী সেটা তারা বলতে পারে, কিন্তু এটার সঠিক উচ্চারণ হলো তালব্য স। কি? তালব্য স, অর্থাৎ যে স উচ্চারণ করার সময় জিভটা তালুর কাছাকাছি যায় বা তালুকে স্পর্শ করে। যেমন ধরো শিকল, জিভটা উপরে তালুর কাছাকাছি যাচ্ছে, শিকল। তো এটা হলো তালব্য স। তারপরে যেটা দেখতে পাচ্ছ সেটাকে অঞ্চলভেদে অনেক জায়গায় বলে পেট কাটা, পেট কাটা স বা পেট কাটা মূর্ধন্য স বলে। তো এটার আসল নাম হলো মূর্ধন্য স। কি? মূর্ধন্য স। এই মূর্ধন্য স উচ্চারণ করার জন্য জিভটাকে মূর্ধার কাছাকাছি আনতে হয়। মূর্ধা কোনটা? আমাদের দাঁতের যে উপরের পাটি, উপরের পাটির দাঁত, দাঁতের পরের অংশটাই হলো মূর্ধা। তো যে স উচ্চারণ করার সময় জিভটা মূর্ধার কাছাকাছি যায় বা মূর্ধাকে স্পর্শ করে সেটা হলো মূর্ধন্য স। আর একদম শেষে রয়েছে দন্তস্ব। দন্তস্ব কি? যে স উচ্চারণ করার সময় আমাদের জিভ দাঁতকে স্পর্শ করে সেটা হলো দন্তস্ব। তো জেনে গেলে এই তিনটে আলাদা আলাদা নামের বর্ণকে। এটা হলো তালব্য স, যেটা উচ্চারণ করার সময় জিভটা তালুর কাছাকাছি যাবে বা তালুকে স্পর্শ করবে। মূর্ধন্য স, যেটা উচ্চারণ করার সময় জিভটা মূর্ধাকে স্পর্শ করবে। দন্তস্ব, যেটা উচ্চারণ করার সময় জিভটা দাঁতকে স্পর্শ করবে। এখন মজার কথা হলো এই যে আলাদা আলাদা উচ্চারণ স্থান অনুযায়ী আলাদা আলাদা তিনটে বর্ণ, বর্তমানে কিন্তু এই তিনটে বর্ণের ব্যবহার নেই বললেই চলে। উচ্চারণের ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা বর্ণ ব্যবহার করি ঠিকই, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এখন বাংলায় একটাই স এসে দাঁড়িয়েছে, সেটা হলো তালব্য স। সেটা কি? তালব্য স। এখন আমরা তালব্য সকেও স এর মতো উচ্চারণ করি, মূর্ধন্য সকেও স এর মতো উচ্চারণ করি, দন্ত সকেও স এর মতো উচ্চারণ করি। তো এই তালব্য স্বর উচ্চারণটা কেমন? স। কি? স। ইংরেজিতে এস এইচ এর উচ্চারণ যা, তালব্য স এর উচ্চারণ তাই, স। জিভটা তালুর কাছে যাচ্ছে, স। উপরের পাটির যে দাঁত, এই উপরের পাটির দাঁতের পরের অংশ হলো মূর্ধা, তার পরের অংশ অর্থাৎ জিভের একদম উপরের দিকে, জিভের ছাদ বলা যেতে পারে, সেটা হলো কি? সেটা হলো তালু। যেমন ধরো শিকড়। তো আমরা জানলাম কি বর্তমানে আমরা তিনটে আলাদা আলাদা বর্ণ লিখলেও উচ্চারণের ক্ষেত্রে তিনটেই এসে দাঁড়িয়েছে তালব্য স এর মতো, যার উচ্চারণ হবে স। যেমন ধরো আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমরা লেখার সময় লিখছি দন্ত স কয় আকার ল। এই দন্ত স এর আসল উচ্চারণ ইংরেজি এস এর মতো, এটা অনেকটা
বাংলায় স এর মতন উচ্চারিত হবে, যেটা আসল উচ্চারণ, কিন্তু সেই অনুযায়ী এটা সকাল হওয়া দরকার ছিল। যেহেতু দন্ত স, দাঁতকে স্পর্শ করে সটা উচ্চারণ করব, এই দাঁতকে স্পর্শ করে স উচ্চারণ করে সকালটা বলো দেখি, সকাল কেমন হবে? সকাল। কিন্তু আমরা কি সকাল বলছি? সকাল তো আমরা বলছি না, আমরা দন্ত স লিখছি ঠিকই, কিন্তু আমরা তালব্য স উচ্চারণ করার সময় করছি সকাল, হয়ে যাচ্ছে কি সকাল। আমরা লিখছি সকাল কিন্তু বলছি সকাল। তারপরে দেখো 60, এটা কি রয়েছে? 60, মূর্ধন্য শয় আকার ট, কিন্তু আমরা বলছি 60, তালব্য শয় বলছি। আমরা কি শটা মূর্ধাকে স্পর্শ করে বলছি 60 60 60 এরকম ভাবে বলছি না, কিন্তু তো আমরা 60ই বলছি, তালুকে স্পর্শ করেই এই শটা উচ্চারণ করছি, তাই এটা কি হচ্ছে 60। আর এটা তো তালব্য স রয়েইছে শিকড়, এটা কি হবে? শিকড়। তাহলে স্বাভাবিকভাবে আমরা কি বুঝতে পারলাম যে বাংলায় এই যে আমরা যে তালব্য স, মূর্ধন্য স আর দন্ত স, এখানে যে তিনটে বর্ণ রয়েছে, এই তিনটে বর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী আলাদা আলাদা নাম হলেও বর্তমানে স্বাভাবিকভাবে তিনটের উচ্চারণ এসে দাঁড়িয়েছে তালব্য স এর মতো, স এর মতন এসে দাঁড়িয়েছে, যার কয়েকটা উদাহরণ এখানে দিলাম। আমরা জানলাম যে এই তিনটে বর্ণই বর্তমানে উচ্চারণের ক্ষেত্রে তালব্য স এর আকার নিয়েছে, যেটা শুনতে কেমন? স। কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে, সেটাই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে উচ্চারণের ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তোমাদের বোঝাতে বোঝাতে এখনই আমি সমস্যা শব্দটা উচ্চারণ করলাম। তো সমস্যার বানান কি? দন্ত স ম, দন্ত সজফলা আকার, এটা হচ্ছে বানান। তো যেহেতু দন্ত স, তাহলে স উচ্চারণ করতে গেলে জিভকে দাঁত স্পর্শ করতে হবে। আমি যদি দাঁতে জিভ স্পর্শ করিয়ে সমস্যা উচ্চারণ করি, সেটা শুনতে কেমন হবে? সমস্যা। কিন্তু আমি বলছি কি সমস্যা। দেখো সবগুলো দন্তস্বই আমি তালব্য স এর মতো উচ্চারণ করছি, এটা কিন্তু স্বাভাবিকভাবে হয়ে থাকে। তো এবারে আমরা ব্যতিক্রমগুলো জানবো, যে কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। বারবার বলছি যে স্বাভাবিকভাবে এই তিনটে বর্ণের উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব তালব্য স এর মতো হবে, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম জানার ক্ষেত্রে ধর্তক্তা মারপেরেকের মতো আমি সহজভাবে বোঝানোর জন্য প্রথমেই এটাকে বাদ দিয়ে দেব, কারণ এর কোনো ব্যতিক্রম নেই। এ প্রথমে, মাঝে বা শেষে বা যুক্ত অবস্থায়, যে অবস্থায় বসুক না কেন, এ তালব্য স এর মতোই উচ্চারিত হবে। উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করো। ষাঁড়, কষ্ট, গ্রীষ্ম, এখানে আমরা লেখার সময় মূর্ধন্য স লিখি ঠিকই, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে কখনোই জিভটা মূর্ধাকে স্পর্শ করে না, কারণ আমরা তালব্য স এর মতন উচ্চারণ করি। এখানে যে শব্দটা লেখা রয়েছে, এটা যদি আমরা মূর্ধাকে স্পর্শ করে উচ্চারণ করতে চাই, তাহলে কেমন হবে? ষাঁড়। কিন্তু আমরা কি ষাঁড় বলছি? বলছি না, তো আমরা বলছি ষাঁড়। তারপরে কষ্ট, কষ্ট বানানে দেখো মূর্ধন্য স ট রয়েছে, কিন্তু কষ্ট এরকম বলছি না, কিন্তু আমরা কি বলছি? কষ্ট, তালব্য স বলছি। গ্রীষ্ম, এখানে কিন্তু তালব্য স উচ্চারণ করেছি। তো এই মূর্ধন্য স যেখানেই বসুক না কেন, সামনে বসুক, মাঝে বসুক, শেষে বসুক, কারোর সাথে যুক্ত অবস্থায় বসুক, সেটা তালব্য স এর মতোই উচ্চারিত হবে। এটা তোমরা সহজভাবে মনে রাখবে। তো এই পর্যন্ত আলোচনায় আমরা কি জানলাম? যে এই তিনটে বর্ণই বর্তমানে তালব্য স এর মতো উচ্চারিত হয়। ইংরেজিতে যার উচ্চারণ SH এর মতো, যার মধ্যে তালব্য স এবং দন্ত স এর উচ্চারণ স্থান অনুযায়ী ব্যতিক্রম রয়েছে, কিন্তু মূর্ধন্য স এর কোনো ব্যতিক্রম নেই। এই মূর্ধন্য স সব সময় তালব্য স এর মতো উচ্চারিত হয়। এবারে আসছি ব্যতিক্রমে। এবারে চলে আসছি তালব্য স এর উচ্চারণে। তালব্য স স্বাভাবিকভাবে SH এর মতো উচ্চারিত হয়, তালব্য স এর মতোই উচ্চারিত হয়। যেমন ধরো শৈশব, কিশলয়, এগুলো সব তালব্য স দিয়ে তৈরি শব্দ। এরকম আরো অনেক শব্দ রয়েছে যেগুলো তোমরা পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবে বিষয়টা। তো তালব্য স
স এর মতো উচ্চারিত হয়, SH স এর মতো উচ্চারিত হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই তালব্য স দন্ত স এর মতো উচ্চারিত হয়, সেটা একটু তোমাদেরকে বুঝে নিতে হবে। তালব্য স এর সাথে যদি রিকার যুক্ত থাকে, তালব্য স এর সাথে যদি রিকার যুক্ত থাকে, যেমন ধরো শৃঙ্গ, এখানে তালব্য স রি আছে, তো সেক্ষেত্রে কিন্তু দন্ত স এর মতো উচ্চারিত হচ্ছে শৃঙ্গ। শৃগাল, এখানে দেখো রি আছে, তালব্য স রি, শৃগাল, কিন্তু আমরা উচ্চারণ করছি কি স্ত্রীগাল, স্ত্রীগাল। দেখো শৃগাল উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে স্ত্রীগাল। দেখো দাঁতের সাথে জিভ স্পর্শ করছে স উচ্চারণের সময়। তো তালব্য স এর সাথে যদি রিকার যুক্ত থাকে তাহলে তালব্য সটা দন্ত স এর মতো উচ্চারিত হয়। তারপরে দেখো এটা একটা নিয়ম, দ্বিতীয় নিয়মে চলে আসছি। তালব্য স এর সাথে যদি র ফলা যুক্ত থাকে সেক্ষেত্রে দন্ত স এর মতো উচ্চারিত হয় সটা। শ্রীমান, আমরা তালব্য স লিখি ঠিকই, কিন্তু শ্রীমান দেখো দন্ত স এর মতো উচ্চারণ করি। শ্রমিক লেখার ক্ষেত্রে আমরা তালব্য স লিখি ঠিকই, কিন্তু শ্রমিক এইরকম ভাবে উচ্চারণ করি, সেক্ষেত্রে তালব্য সটা দন্ত সয় পরিণত হয়। তো মনে রাখবে তালব্য স এর সাথে র ফলা যুক্ত হলে সেটা দন্ত স এর মতো উচ্চারিত হয়। তারপরে তালব্য স এর সাথে ল ফলা যুক্ত হলে সেটাও দন্ত স এর মতো উচ্চারিত হয়। যেমন ধরো শ্লোক বানানে তালব্য শৈলয় ও ক শ্লোক লিখি, কিন্তু উচ্চারণ করি শ্লোক, সেক্ষেত্রে দাঁতের সাথে জিভটা স্পর্শ হয়, অর্থাৎ দন্ত স হয়ে যায়। লিখি তালব্য স হয়ে যায় দন্ত স উচ্চারণের ক্ষেত্রে। যদি তালব্য স এর সাথে ল ফলা যুক্ত থাকে সেক্ষেত্রে কি হয় ভালোভাবে মনে রাখবে, দন্ত স হয় উচ্চারণের ক্ষেত্রে। যেমন ধরো শ্লাঘা, শ্লাঘা তালব্য স এর সাথে ল রয়েছে, সেক্ষেত্রে শ্লাঘা, শ্লাঘা হওয়ার কথা শ্লাঘা, কিন্তু শ্লাঘা কি আমরা উচ্চারণ করছি, আমরা উচ্চারণ করছি শ্লাঘা, দাঁতের সাথে জিভটাকে স্পর্শ করাচ্ছি, তো দন্ত স এর মতো উচ্চারিত হচ্ছে। প্রসঙ্গে মনে রেখো শ্লাঘা শব্দের অর্থ হলো আত্মপ্রশংসা। আরও একটা নিয়ম রয়েছে, সেটা হলো যদি তালব্য স এর সাথে ন যুক্ত থাকে, যদি তালব্য স এর সাথে ন যুক্ত থাকে সেক্ষেত্রেও তালব্য সটা দন্ত স এর মতো উচ্চারিত হয়। যেমন ধরো প্রশ্ন, প্রশ্ন এখানে লেখার সময় আমরা লিখছি তালব্য স, সেক্ষেত্রে তালব্য স এর মতন করে উচ্চারণ করো প্রশ্ন, এভাবে কিন্তু আমরা পারছি না, প্রশ্ন, প্রশ্ন, দাঁতে জিভ না ঠেকিয়ে প্রশ্ন উচ্চারণ করে দেখো তোমরা পারছো কিনা, পারছো না, তো এই ক্ষেত্রে কি হচ্ছে তালব্য সটা দন্ত সয় পরিণত হচ্ছে। তো মনে রাখবে তালব্য স এর সাথে যদি ন যুক্ত থাকে সেক্ষেত্রেও তালব্য স দন্ত সয়ের মতো উচ্চারিত হয়। মানে তোমরা কি শিখলে আরো একবার ভালোভাবে মনে রাখবে, তালব্য স স্বাভাবিকভাবে স এর মতোই উচ্চারিত হয় ইংরেজিতে, যার উচ্চারণ SH এর মতো, যেমন শৈশব কিশলয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তালব্য স দন্ত স এর মতো উচ্চারিত হয়। তার কটা নিয়ম রয়েছে, মাত্র 1 2 3 4, এই 4টে নিয়ম মনে রাখলেই হবে যে কোথায় কোথায় তালব্য স দন্ত স এর মতো উচ্চারিত হচ্ছে। এবারে চলে আসছি দন্ত স এর উচ্চারণে। দন্ত স এর আসল উচ্চারণ ইংরেজি এস এর মতো, যেটা বাংলায় শুনতে অনেকটা স স এই টাইপের। যেমন ধরো স্নান, জ্যোৎস্না, সেখানে কিন্তু দন্তস্ব রয়েছে যেটা স এর মতো উচ্চারিত হচ্ছে। এই দন্তস্ব উচ্চারণের সময় আগেই বলেছি জিভটা দাঁতকে স্পর্শ করবে, কিন্তু এই দন্তস্বটা তালব্য স এর মতন উচ্চারিত হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেটা ইংরেজি SH উচ্চারণের মতন। তো তোমরা জেনেছো যে দন্তস্ব তালব্য স এর মতো উচ্চারিত হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই দন্তস্ব নিজের উচ্চারণটাকে বজায় রেখেছে, সেই ক্ষেত্রে কিন্তু সে তালব্য স এর মতো উচ্চারিত হয় না, দন্ত স এর মতোই উচ্চারিত হয়, অর্থাৎ জিভটা দাঁতকে স্পর্শ করেই উচ্চারিত হয়। তো কোন কোন ক্ষেত্রে দন্ত স এর মতোই উচ্চারিত হয় সেটা আমরা দেখে নেব। নিয়মগুলো ভালো করে লক্ষ্য করো। দন্ত স এর সাথে যদি রিকার যুক্ত থাকে, দন্ত স এর সাথে যদি রিকার যুক্ত থাকে সেক্ষেত্রে দন্ত স এর মতোই উচ্চারিত হয়, অর্থাৎ স উচ্চারণের সময় দাঁতকে জিভ স্পর্শ করে। যেমন ধরো সৃষ্টি বানানটা লক্ষ্য করো, দন্ত সয় রি, মূর্ধন্য শয় টয় রস্যই, তো এক্ষেত্রে উচ্চারিত হচ্ছে
সৃষ্টি, সৃষ্টি। তোমরা কিন্তু দাঁতকে জিভ স্পর্শ না করিয়ে সৃষ্টি উচ্চারণ করতে পারবে না। সৃজন বানানটা লক্ষ্য করো, আমরা কি লিখছি কিন্তু উচ্চারণ করছি কি সৃজন। সেক্ষেত্রে কিন্তু দন্তস্বটা দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে, জিভটা দাঁতকে স্পর্শ করছে। এটা গেল 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়মটা কি, দন্তস্বয়ের সাথে যদি রিকার যুক্ত থাকে তাহলে দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হয়, যেটা শুনতে অনেকটা স এর মতো লাগে। সৃষ্টি, সৃজন, দেখো শুনতে স এর মতো লাগছে না, সৃষ্টি, সৃজন। তো এক্ষেত্রে এটা দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হবে। 2 নম্বর নিয়মে চলে আসছি। দন্তস্বয়ের সাথে যদি র ফলা যুক্ত থাকে, দন্তস্বয়ের সাথে যদি র ফলা যুক্ত থাকে সেক্ষেত্রেও কিন্তু দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হবে। যেমন ধরো স্রোত, স্রোত দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে। অজস্র, অজস্র বানানে যখন শটা আসছে সেক্ষেত্রে কিন্তু তোমরা দাঁতকে জিভ স্পর্শ না করিয়ে উচ্চারণ করতে পারবে না। অজস্র, দেখো অনেকটা স এর মতো শুনতে লাগে, অজস্র, এটাও দন্তস্বই থাকছে। চলে আসছি পরের নিয়মে। দন্তস্বয়ের সাথে যদি ত যুক্ত থাকে, দন্তস্বয়ের সাথে যদি ত যুক্ত অবস্থায় থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হয়। যেমন ধরো সস্তা, সস্তা বানানটা খুব সুন্দর একটা উদাহরণ, আমি নিজেও লক্ষ্য করিনি। দেখো সস্তা, এক্ষেত্রে কিন্তু প্রথমের যে দন্তস্বটা সেটা তালব্য স্বয়ের মতো উচ্চারিত হচ্ছে, কিন্তু যেহেতু পরের দন্তস্ব ত এর সাথে যুক্ত অবস্থায় রয়েছে তাই এই 3 নম্বর নিয়ম অনুযায়ী এটা কি হয়ে যাচ্ছে, দন্তস্বটা দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে। সস্তা, আমরা লিখছি এই বানানটা কিন্তু বলছি এটা সস্তা। নাস্তা, এক্ষেত্রেও কিন্তু দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে, কারণ দন্তস্বটা ত এর সাথে যুক্ত অবস্থায় রয়েছে। তারপরের নিয়মে চলে আসছি। যদি দন্তস্ব থ এর সাথে যুক্ত অবস্থায় থাকে, ভালো করে শুনে রাখো, যদি দন্তস্ব থ এর সাথে যুক্ত অবস্থায় থাকে সেক্ষেত্রেও কিন্তু দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হয়, অর্থাৎ স্বটা উচ্চারণের ক্ষেত্রে জিভটা দাঁতকে স্পর্শ করে। যেমন ধরো অবস্থা, অবস্থা, অবস্থা উচ্চারণের ক্ষেত্রে যখন দন্তস্ব আসছে আমরা কিন্তু জিভটা দাঁতে না ঠেকিয়ে উচ্চারণ করতে পারবো না। অবস্থা আমরা কিভাবে উচ্চারণ করছি, অবস্থা। অসুস্থ আমরা কিভাবে উচ্চারণ করছি, অসুস্থ। এখানে লক্ষ্য করো, যেখানে দন্তস্ব থ এর সাথে যুক্ত হয়নি সেক্ষেত্রে কিন্তু তালব্য স্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে, কিন্তু যেখানে থ এর সাথে যুক্ত হচ্ছে সেখানে দন্তস্বয়ের মতো উচ্চারিত হচ্ছে। অসুস্থ, অসুস্থ। যখন থ এর সাথে শটা যুক্ত অবস্থায় রয়েছে তখন সেটা দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে। তারপরের নিয়মটা দেখে নাও। দন্তস্ব যখন দন্ত নয়ের সাথে যুক্ত অবস্থায় থাকে সেই ক্ষেত্রেও কিন্তু দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হয়। যেমন ধরো স্নান, স্নান, দেখো স্নান অনেকটা স এর মতো উচ্চারিত হচ্ছে, স্নান। এক্ষেত্রে কিন্তু আমরা বলি না স্নান, স্নান বলি, এটা কিন্তু দন্তস্ব তালব্য স্বয়ের মতো উচ্চারিত হচ্ছে না, দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে। তারপরে শুচি স্নাতা, যখন দন্তস্বটা নয়ের সাথে যুক্ত অবস্থায় উচ্চারিত হচ্ছে তখন কিন্তু সেটা দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে, শুচি স্নাতা। এবারে চলে আসছি শেষ নিয়মে। এখানে দেখো দন্তস্ব যদি লয়ের সাথে যুক্ত অবস্থায় থাকে সেক্ষেত্রেও দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হয়। যেমন ধরো স্লেট, স্লেট আমরা যখন উচ্চারণ করছি তখন যেহেতু দন্তস্ব লয়ের সাথে যুক্ত অবস্থায় রয়েছে তাই এটা দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে। স্লেট বানান করার ক্ষেত্রে জিভটা দাঁতে স্পর্শ না করিয়ে স্লেট উচ্চারণ করে দেখো তো পারো কিনা। তারপরে রয়েছে স্লোগান, স্লোগান, দেখো দন্তস্ব যেহেতু লয়ের সাথে যুক্ত অবস্থায় উচ্চারিত হচ্ছে তাই দন্তস্বটা দন্তস্বয়ের মতোই উচ্চারিত হচ্ছে। এই 6টা নিয়ম মাথায় রাখলে তোমাদের আর কোনোদিনও ভুল হবে না যে কোথায় দন্তস্ব দন্তস্বয়ের মতোই উচ্চারিত হয়। এই 6টা নিয়ম ভালো করে মাথায় রাখবে। তো আমরা
এইটুকু আলোচনা থেকে কি বুঝলাম আরও একবার সংক্ষেপে বলে রাখি, দন্ত স এর আসল উচ্চারণ ইংরেজি এস এর মতো, যেটা বাংলায় অনেকটা স এর মতো শুনতে লাগে, কিন্তু দন্ত স বাংলায় নিজের উচ্চারণ হারিয়ে তালব্য স এ পরিণত হয়েছে, যেটা ইংরেজি এস এইচ এর মতো শোনায়। দন্ত স কখন দন্ত স এর মতোই উচ্চারিত হয় তার এই 6টা নিয়ম রয়েছে, এই 6টা নিয়ম ভালোভাবে মাথায় রাখবে। দন্ত স কখন দন্ত স এর মতোই উচ্চারিত হবে তার মোট 6টা নিয়ম আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে বুঝিয়েছি। তার সাথে আরও একটা বিষয় জেনে রাখা প্রয়োজন, সেটা হলো কিছু কিছু বিদেশি শব্দের ক্ষেত্রে যেগুলো বাংলার শব্দভাণ্ডারে যুক্ত হয়েছে, সেগুলো উচ্চারণের সময় আমরা দেখি দন্ত সটা দন্ত স এর মতোই উচ্চারিত হচ্ছে। যেমন ধরো সালাম, এক্ষেত্রে কিন্তু দন্ত স এর মতোই উচ্চারিত হচ্ছে, এগুলো আরবি শব্দ। সেলিম, এক্ষেত্রে কিন্তু দন্ত স এর মতোই উচ্চারিত হচ্ছে। সাফ, এটাও আরবি শব্দ, এটাও কিন্তু দন্ত স এর মতোই উচ্চারিত হচ্ছে। তো কিছু কিছু বিদেশি শব্দের ক্ষেত্রে দেখা যায় যে দন্ত স এর মতোই উচ্চারিত হয়। যেমন ধরো ইংরেজি কিছু শব্দ এখানে উদাহরণ হিসেবে লিখেছি, দেখো সাইকেল, এক্ষেত্রেও কিন্তু দন্ত স এর মতোই উচ্চারিত হচ্ছে। সাইকেল, সাইকেল স এর মতো উচ্চারিত হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আমরা সাইকেল বলতে পারবো না, সাইকেল। তারপর দেখো সিনেমা, দন্ত স এর মতোই উচ্চারিত হচ্ছে। দন্ত স উচ্চারণের ক্ষেত্রে জিভ দাঁতকে স্পর্শ করছে। সার্কেল, সার্কেল। তো এটাও তোমরা মাথায় রাখবে যে কিছু কিছু বিদেশি শব্দ যেগুলো বাংলা শব্দ ভাণ্ডারে যুক্ত হয়েছে, সেগুলো উচ্চারণের ক্ষেত্রেও দেখা যায় দন্ত স এর মতোই উচ্চারিত হচ্ছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনাটা অনেক দীর্ঘ হলো ঠিকই, তবে আমার বিশ্বাস এই আলোচনা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছো তাদের আর এই 3টে বর্ণের উচ্চারণ নিয়ে কোনো অসুবিধাই হবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।